যে খবর দিকে এবার নজর রাখতে হবে, মনোনয়ন জমা দিতে যাচ্ছেন জগন্নাথ সরকার। মিছিল করে মনোনয়ন দিতে যাচ্ছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। একেবারে হুটখোলা জিপে করে মনোনয়ন জমা দিতে দিতে সফর সঙ্গী সিএম। আমরা অবশ্যই এক্সক্লুসিভ জগন্নাথ বাবু কি বলছেন শোনবার চেষ্টা করব। আমাদের সঙ্গে প্রীতিশ এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি জগন্নাথ সরকারের সঙ্গে। প্রীতিশ, মনোনয়ন জমা দিতে যাওয়া, তবে তার আগে আজকে বড় দিন, কারণ এসএসসি নিয়ে যে রায় সামনে এসছে, যদিও এই প্রচারের ব্যস্ততা এবং এই মুহূর্তে মনোনয়ন জমা দেওয়ার ছবিটা ঠিক কি রয়েছে? দেখো মনিমা, আমি দেখানোর চেষ্টা করছি বাতকুল্লা থেকে কার্যত মিছিল করে, রোড শো করে যিনি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তিনি কিন্তু ইতিমধ্যেই মিছিলে বেরিয়েছেন এবং এখান থেকে বাতকুল্লা থেকে তিনি সরাসরি যাবেন নমিনেশন জমা দিতে। বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নিয়ে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই করছেন, রোড শো করছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। জ্যাকি রয়েছে আমার সঙ্গে। প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু করেছেন জগন্নাথ সরকার। এবং রাস্তার পাশে আমি দেখানোর চেষ্টা করছি যারা সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা যেরকম জগন্নাথ সরকারকে স্বাগত জানাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। পেছনে বড় একটি শোভাযাত্রা নিয়ে জগন্নাথ সরকার তিনি কিন্তু মিছিলে যাচ্ছেন। সেই চিত্র, গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন জগন্নাথ সরকারকে। জগন্নাথ, কি বলবেন, যেভাবে সাধারণ মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে, কি বলবেন? জনসমর্থন দেখেই বোঝা যাচ্ছে এবার নদিয়া দক্ষিণ জেলা রানাঘাট লোকসভা ভারতীয় জনতা পার্টির, এ সম্পর্কে কারো সংশয় নেই। চারপাশের মানুষ যেভাবে অভ্যর্থনা জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, ট্রেন যাত্রী, বাস যাত্রী যেখানেই, তারাই যে দুবাহু তুলে আজ যে উৎসাহজনক বাতাবরণ বা শারীরিক ভাষায় বলছে আমরা আছি, এটাই প্রমাণ করছে নদিয়া দক্ষিণ জেলা বিজেপির। আপনি একজন শিক্ষক, আজ এসএসসি মামলার রায় বেরিয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে প্রায় 23,000-25,000-এর কাছাকাছি যারা চাকরিজীবী যারা ছিলেন, যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের চাকরি বাতিল করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখুন, অপরাধ যিনি করেন তার শাস্তির জন্য কঠিন পদক্ষেপ নিতে হয়। হয়তো জানি না এর মধ্যে কেউ নিরপরাধী যারা চাকরি পেয়েছেন ছিল কিনা মেধাভিত্তিতে। আসলে ব্যাপারটা হয়, টোটালি যখন চুরি হয় তখন দু একটার আর বিচার হয় না, তাই দু একজন যদি থেকে সত্যিকারের চাকরি পেয়ে থাকে তারও বাতিল হয়। তিনি ভবিষ্যতে পাবেন, তার হয়তো সাময়িক দুঃখ লাগলেও আজকে ভালোর জন্য, বাংলার ভালোর জন্য, আজকে যারা মেধাবী ছাত্রী আছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য দুঃখ হলেও এটা মেনে নিতে হবে। এবং সঙ্গে সঙ্গে আজকে যারা এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে, সে নেতা মন্ত্রী যত যে পদাধিকারী হন না কেন, তার শাস্তি হওয়া উচিত। আমি চাই কঠিন শাস্তি হোক। যেভাবে মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছেন, বিভিন্ন রাস্তায় যারা পথ চলতি সাধারণ মানুষ, এই বিষয়টাকে মার্জিন কত হতে চলেছে? আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই যে প্রায় 4 লাখের মার্জিন নিয়ে আপনি জিতবেন। এরা জনতারই আওয়াজ, কেউ কেউ আরও বেশি বলছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা, মোদিজি সারা ভারতবর্ষের 400 পার করতে চাইছে, তাই রানাঘাটবাসী বলছে আমরা 4 লাখ পার করবো। উল্টো দিকে আপনার যিনি প্রার্থী, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, অর্থাৎ মুকুটমণি অধিকারী, তিনি একসময় বিজেপিতে ছিলেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে গেছেন। কি বলবেন বিষয়টাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এখান থেকে প্রার্থী করেছে, কতটা ফ্যাক্টর হবে বলে মনে করেন? দেখুন, তিনি হওয়াতে আমার মার্জিন আরও বাড়ছে। এটাই কারণ হচ্ছে, আমরা নদিয়া জেলায় পলাশী প্রান্তরে দেখেছি মির্জাফর, আজকে বেইমানি যে দলের সঙ্গে করে তাকে মির্জাফরই বলা হয়। তাই নবাবের সঙ্গে বেইমানি করেছিল, ইংরেজ পক্ষও তাকে বিশ্বাস করেনি, তাই তৃণমূলী ভোটাররাও তাকে বিশ্বাস করবে না। আর নবাবের সঙ্গে যুদ্ধে, দ্বিতীয় বক্সারের যুদ্ধে দেখেছি তাকেও নিহত হতে হয়েছিল যুদ্ধে। অর্থাৎ পরিণতি তার সব ক্ষেত্রেই খারাপই হয়। অর্থাৎ যিনি মির্জাফরের কাজ করেন, বেইমানি করেন, সকলের সঙ্গেই করেন। তাই বিজেপির সঙ্গে বেইমানি করেছেন, ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে বেইমানি করবেন, আর সেই কারণে জনতাও তাকে বিশ্বাস করছে না। প্রচণ্ড গরম, 40-42 ডিগ্রি টেম্পারেচার, তাপপ্রবাহ চলছে, তার মধ্যে লাগাতার প্রচার করছেন। শরীর সুস্থ রাখছেন কিভাবে?
স্বাভাবিক নিয়মে, কারণ এর চাইতে কঠিন পরিস্থিতিতে আমি মানুষ হয়েছি। মাঠে প্রান্তরে ঘাটে কাজ করেছি, পড়াশোনা করেছি। তখন টিউশনি নেওয়ার সুযোগ ছিল না। বাবার কথাই ছিল যে ভাত রাঁধে সে চুলো বাঁধে, অর্থাৎ পড়াশোনা করতে মাঠের কাজ করেই করতে হবে। তাই সেই কাজে অভ্যস্ত হওয়াতে আমার এই গরমটা এমন কিছু নয়, যে স্বাভাবিক সহ্যনীয় সিজন বডি এটা। একদম একেবারে জগন্নাথ সরকার ব্রিটিশ তিনি পরিষ্কার মানে জানালেন- প্রাক্তন বিচারপতি তথা আরো এক বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টা কিভাবে দেখেন তিনি? সরকার তিনি কিন্তু মিছিল করে যাচ্ছেন নমিনেশন জমা দিতে। মণিময়, প্রশ্নটা যদি আরেকবার করো মণিময়। আমি বলছি প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করে বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, এই বিষয়টা তিনি কিভাবে দেখেন? একদম আমি এই প্রশ্নটা নিয়ে সরাসরি জগন্নাথের কাছে যাব। মণিময়, জগন্নাথ, আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য দায়ী, অর্থাৎ নিয়োগ বাতিল করা হয়েছে। অবশ্যই তার লাজ লজ্জা থাকলে আগেই তিনি পদত্যাগ করতেন। তিনি পদত্যাগ করবেন না, জনতা তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে আগামী দিন। আপনি বলছেন যে এই সরকার আর থাকবে না, অর্থাৎ তৃণমূল সরকার আর থাকবে না। আসলে মমতা চায় ক্ষমতার জন্য যত নিচে নামা যায় তিনি নামেন। আর তার নৈতিকতা, সাংবিধানিক দায়বদ্ধতা নেই, যেমন জনতার প্রতি দায়বদ্ধতা নেই। আজকে এত বড় স্ক্যাম হলো, অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি পদত্যাগ করতেন, কিন্তু পদত্যাগ করবেন না। আর তার পোস্ট নিয়ে নিজেদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাই এই অবস্থায় উচিত তার দুর্নীতির দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর গদি থেকে পদত্যাগ করা উচিত। জগন্নাথ সরকার রানাঘাটে যিনি বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু মন্তব্য করলেন যে পরিমাণ বিশাল দুর্নীতি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার দাবি জগন্নাথ সরকার তিনিও কিন্তু জানাচ্ছেন। এবং সর্বোপরি যে মিছিল দেখতে পাচ্ছ, সেই মিছিল নিয়ে কিন্তু রোড শো নিয়ে সরাসরি নমিনেশন জমা করতে যাচ্ছেন, নমিনেশন জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী রানাঘাটের জগন্নাথ সরকার। মণিময়, ঠিক, প্রীতিশ ধন্যবাদ সরাসরি থাকবার জন্য। এবং সফর সঙ্গে আমরা জগন্নাথ সরকার, তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, রানাঘাটের বিজেপি প্রার্থী, সাংসদ প্রার্থী। এই মুহূর্তে সরাসরি সেই ছবির দিকে নজর রাখছিলাম। ক্যালকাটা নিউজে একান্ত সাক্ষাৎকারে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জানালেন 5 বছরে রানাঘাটে রেল সড়কে উন্নয়নের কথা, আগামী 5 বছরে একাধিক উন্নয়নের কথা, পরিকল্পনার কথা। ভোট ব্যাংকের স্বার্থে সিএএ বিরোধিতা করছেন মমতা, করলেন সরাসরি আক্রমণ। দেখাবো। লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিগত 5 বছরেও এই রানাঘাট লোকসভা কেন্দ্রে কান পাতলে জগন্নাথ সরকারের সম্পর্কে ভালো বই কোনো রকম খারাপ কথা সে অর্থে শোনা যায় না। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এসেছে এবং সেই অভিযোগ তিনি নিজের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে যে লড়াই করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়েছেন জগন্নাথ সরকার। আজ আমরা রানাঘাট লোকসভা কেন্দ্রে রয়েছি এবং এই রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ জগন্নাথ সরকার, তিনি এখন সরাসরি আমার সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আজ সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরবো এবং বিভিন্ন যে তার কার্যকলাপ বা ভোট প্রচার, সেই সমস্ত বিষয় সম্পর্কে তার সঙ্গে কথা অবশ্যই বলবো। কিন্তু প্রথমেই জগন্নাথবাবুকে একটু প্রথমেই সিএনএর তরফ থেকে আপনাকে স্বাগত। জগন্নাথবাবু, আপনাকে নমস্কার এবং স্বাগত। যে গ্রামের মধ্যে সিএন পৌঁছে গিয়ে একজন গ্রামের সাংসদকে তাদের প্রশ্ন বা তাদের যে পলিটিক্যাল দৃষ্টিতে যাচাই করা ভালো লাগছে। এই বিগত 5 বছর আপনি এই গ্রামের মানুষ হয়েই থেকে গেছেন, গ্রামের জগন্নাথ সরকার, এবং কান পাতলেও শোনা যায় জগাদা আসছেন, গ্রামের মানুষ এরকম ভাবেই আপনাকে ডাকে। হ্যাঁ, আমাকে সকলে মাস্টারদা বলেই জানে, কারণ শিক্ষকতার সঙ্গে সঙ্গে নিজেও এলাকায় 200-250 আমার কিছু ফলোয়ার্স নিয়ে তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করতাম, যাতে রেজাল্ট ভালো হয় এখানকার মানুষের। তা সেটা দীর্ঘদিন করেছি এবং সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমি ছাত্র জীবন থেকেই জড়িত। আপনাদের মাঝখানে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে
তার মানে আপনি গ্রামের মানুষ ছিলেন এবং গ্রামের যারা ইয়াং এখনো একদম মানে অনেকে বলেন যে সাংসদ হয়ে যাওয়ার পর বা এমএলএ হয়ে যাওয়ার পরে গ্রাম ছেড়ে কলকাতা অথবা দিল্লির দিকে চলে যায়, কিন্তু আপনি সেই গ্রামের মানুষটি রয়েছেন। এখনো আছি, বরঞ্চ আমি ছেলে মেয়ের এডুকেশন, এখানে ভালো কোনো স্কুল নেই, তা আমি যদি ছেলে মেয়েকে এখানে গ্রামে থাকি ভালো এডুকেশন দেওয়া সম্ভব হবে না। সেই জন্য এমপি হওয়ার আগে আমি কল্যাণীতে ভাড়া বাড়িতে থাকতাম, কিন্তু নাম ঘোষণা হলো, আমি দেখলাম জনতার একটা এখানে আমাকে কল্যাণী এসে দেখা করবে, ঠিক হবে না। তাই আর 3টে বাড়ি রাখাও ঠিক হবে না, কারণ দিল্লিতে আমাকে থাকতেই হবে। এখানে গ্রামে সেট করেছি, আর দিল্লিতে পড়াশোনার জন্য কেউ দিল্লিতে থাকে। একটা বিষয় নিয়ে আমি একটুখানি জগন্নাথবাবুর কাছে যাব, সেটা হচ্ছে জগন্নাথবাবু, আপনি যখন আমার যতদূর মনে পড়ে যে আপনি যখন জেলা সভাপতি ছিলেন সেই সময়তেই আপনাকে 2019-এর লোকসভা নির্বাচন আপনাকে দাঁড় করানো হয়, এবং তখন এই নদিয়া জেলা বলুন বা এই রানাঘাট যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রতে সে অর্থে কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হতো না, এবং ভাবাও যায়নি যে এই সিটটিকে আপনি কোনোভাবে জিততে পারেন, এবং আগেরবার আপনি জিতে দেখিয়েছেন এবং জেলা সভাপতিও ছিলেন। কি বলবেন এই বিষয়টাকে সংক্ষেপে যদি বলেন? দেখুন, 2013-তে গিয়ে সংঘের পক্ষ থেকে বলা হলো আপনাকে ভাবা হয়েছে এবার কিছু 2-3 জনকে রাজনীতি ক্ষেত্রে দেবো, তা আপনাকে বিবেচনা করা হয়েছে। আমি সেই দিন থেকে এখানে এসে বুথে কাজ শুরু করলাম। পঞ্চায়েত নির্বাচন 2013, এটাকে আমাদের যে ভারতীয় জনতা পার্টি রাজ্য 2019-এর নির্বাচনে এটাকে জয়ের তালিকায় রাখিনি। এখানে প্রার্থী একজন তিনি এনওসি পেলেন না, সারা ভারতে দলের সিদ্ধান্ত ছিল, আর কারণেই আমি ফিল আপ করলাম। লাস্ট অবধি তারা জানালো আমি ক্যান্ডিডেট, এনওসি তিনি দিতে পারেননি। আর সেদিনকে কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখলাম, এবং মাত্র 15 দিন প্রচারে ব্যাপক সাফল্য পেয়ে ইতিহাস তৈরি করে সমভূমিতে জিতলাম। সংখ্যক ভোটে আপনি প্রথম এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে আপনি জিতলেন এবং মানুষের প্রত্যাশাও বাড়লো, এবং এবারের ঠিক প্রত্যাশা কতটা? মানে দেখুন, এটা আছে আমি পলিটিক্যাল গ্রাউন্ডে যা বাতাবরণ আছে, আমি প্রথমে যেমন দাঁড়িয়ে বলেছিলাম 2 লাখ প্লাসে জিতবো, অনেকে হেসেছিল, মজা করেছিল, কিন্তু তাই হয়েছে। এবারও আমার ধারণা ছিল যে আমি মোটামুটি 3.5 ক্রস করবই, কিন্তু যখন আমার প্রতিদ্বন্দ্বী যিনি হলেন তিনি আমাদেরই একজন লোক, তখন আমার একটা বিশ্বাস, পলিটিক্যাল বাতাবরণ আমি গন্ধ পেলাম যে আমি 4 ক্রস করবই। তো সেটা বলার পর, ঘোষণা করার পর, ওদের প্রার্থী যখন সিলেকশন হলো 2 দিনের মাথায় আমাকে একজনা ওদের দলেরই বললো আপনারা ভুল করছেন। আমি কি ভুল করলাম? বলছে না ওই 4 করছেন। আপনারা 8 বলুন না কেন? বলছে রাগ করছেন কেন? আর আমরাও তো ভোটটা আপনাকেই দেবো, অর্থাৎ ওটা 6 লাখ হতে পারে, 5 লাখ মিনিমাম হবে। তাহলে আপনি এই আগামী 5 বছরে কি কি কাজ করবেন সাধারণ মানুষের জন্য, এবং সিএনএর তরফ থেকে এই বিষয়টাকে কিভাবে বার্তা দেবেন আপনি? সত্যি এবার জিতবই, কারণ মতুয়া মানুষের ভরসা আমি, এবং নাগরিকত্ব নিয়ে আমি পার্লামেন্টে নিঃশর্ত দাবি তুলেছিলাম। তার পরবর্তীকালে আইনের চেঞ্জ হয়েছে, 2014-র বদলে ভিত্তি বছর পাল্টে গেছে। তাই সাধারণ মানুষের সমর্থন আছে, এবং আগামী দিন যে আমার ভাবনা সকলেই জানে যে নদিয়া কেন্দ্রিক, নবদ্বীপ কেন্দ্রিক যুগাবতার চৈতন্য এখানে আবির্ভাব হয়েছিলেন। ইতিমধ্যে ইস্কন সর্ববৃহৎ বিশ্বের মন্দির করেছে। তাই আমরা নিশ্চিত এই একটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে নদিয়া কেন্দ্রিক, খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কে নিয়ে একটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে, এবং আর্থিক অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। বর্ডারটা আমি করেছি, রাস্তা সংযোগও বাংলাদেশের সঙ্গে কেঁদে দর্শনা করা হয়েছে, অর্ডার এসছে, কিন্তু কিছু প্রশাসনিক কাজের জন্য এখনো চালু হয়নি, ওটা চালু হবে। আজকে আন্তর্জাতিক বাণিজ্যের একটা কেন্দ্র নদিয়া জেলা হয়ে যাবে, তার আর্থিক ডেভেলপমেন্ট আসবে, বেকারত্ব যাবে। এই হেরিটেজটা যে কত মানুষ গাড়ি চালিয়ে বাঁচবে, দোকানদারি করে, হ্যান্ডিক্যাপ্ট অর্থাৎ হস্ত যেসব জিনিসপত্র উৎপাদন হচ্ছে, ঠিক মুদ্রায় এত আসবে। আমি মনে করি আমি আগামী দিন এইটাকে নিয়েই লড়াই দেবো। এই এইমস নিয়ে বিভিন্ন রকমের চর্চা হয়, এবং এইমস এখানে হয়েছে, দীর্ঘ লড়াইয়ের একটা ফলাফল অবশ্যই এই এইমস এখানে হওয়া, কল্যাণী এইমস। এটার মধ্যেও কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এই বিষয়টাকে আপনি তাড়াতাড়ি, অর্থাৎ যত দ্রুত সম্ভব কল্যাণীর মানুষকে যাতে উপহার দেওয়া যায়, তার জন্য আপনি একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। তা থেকে শুরু করে কলকাতার মানুষও এখন এইমসের দিকে আসছে, কি বলবেন?
খুবই ভালো একটা, শুধু কলকাতা কেন, বাংলাদেশের লোক প্রচুর রোগী আসে, আপনি দেখবেন পাসপোর্ট নিয়ে। এটা পুরো ইস্টার্ন জোনের সবচাইতে বড় গবেষণা কেন্দ্র চিকিৎসা বিজ্ঞানের। আর সেটা আমি স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, বারে বারে দরবার করি। প্রশাসনিক দায়িত্বে কে আছে আমি ওটা দেখি না, আমি সাংসদ হিসাবে যাতে আমি কাজ করে এটাকে ডেভেলপ করতে পারি। আর যে দক্ষিণ ভারতে মানুষ কেন যাবে, এখানে যদি আমি তার সুযোগ সুবিধা বাতাবরণ তৈরি করতে পারি। এই রানাঘাট যে লোকসভা কেন্দ্র রয়েছে, এই লোকসভা কেন্দ্রতে একাধিক মতুয়া মানুষরা থাকেন এবং অবশ্যই সিএ এর কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং এই বিষয়টাকে কতটা ভোটের মধ্যে আপনার এফেক্ট করবে? কেননা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে এই সিএ এর বিরোধিতা করছেন, তিনি বলছেন রাজ্যে কোনোভাবে লাগু হতে দেব না, তিনি বিরোধিতা করছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেন, কখনো সিএচে কাগজ ছুঁড়ে মারেন। আসলে সুবিধা বোঝেন ওনার হচ্ছে দেশের উন্নয়ন না ভোট ব্যাংক কি করে হয়। উনি চাইছেন এখানে, এখন যেটা চাইছে হতে দেওয়া যাবে না, বাতিল হয়ে যাবে। এদের দলের ইনকামই এইটাকে কেন্দ্র করে, অর্থাৎ পুলিশ দিয়ে, ডিআইবি দিয়ে, এসসি কার্ডের বিনিময়ে, পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা তোলা এদের কাজ। কারণ সিএ যদি হয়ে যায়, সিটিজেনশিপ মানুষ যদি একবার নিয়ে নেয়, তাহলে ডিআইবি ইন্সপেকশনের ছেলের চাকরিটাকে আটকানোর ভয় দেখিয়ে 10-20 লাখ টাকা তুলতে পারবে না, দলের মিছিলেও জোর করে টানতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেককে নাগরিকত্ব পাবে। যে কয়টি বিষয়, অর্থাৎ যাদের নিজস্ব রাষ্ট্র রয়েছে পার্শ্ববর্তী দেশে, তারা বাদ দিয়ে সকলেই এখানে নাগরিক হবে। এদেশকে ভালোবেসে আগের থেকে যারা আছে, একজনের বিপদ হবে না, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যেটা করেছি দেখুন, 17 কোটি করোনার কারণে আমাদের 5 বছরে পেয়েছি 25 কোটির জায়গায় 17 কোটি, আমি 17 কোটি উন্নয়নের কাজে ব্যয় করতে পেরেছি। আর একটা জিনিস, আমি কেন্দ্রীয় প্রকল্প অনেক আনতে পেরেছি। এই সমস্ত ট্রেনটাকে ইস্টার্ন জোনের 12 বগি আমার করা, এবং বনগা রানাঘাট ডবল লাইন আমার করা, বক্তব্য চিঠি চাপাটি করা, তাতে শান্তনুবাবু চিঠি করেছেন, সেটা কাজ হয়েছে। নবদ্বীপ পর্যন্ত রেল পাস হয়েছে, আমঘাটা পর্যন্ত ক্লিয়ার পাইছে, চালু করেছে। উচ্ছেদ প্রশাসনিক সহযোগিতা পেলেই পরের দিনই সর্বগঞ্জ ঘাট পর্যন্ত রেল চালু হবে, এবং করিমপুর পর্যন্ত, এগুলো আমার রেলের কৃতিত্ব। এই যে হাইওয়ে নিতিনজিকে বলে ত্বরান্বিত করেছি, কারণ আমি 16খানা রাস্তা গিরিরাজ সিংকে ধরে, আমার এই রাস্তাটা হয়েছে, অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিল ওয়ার্ক অর্ডারকে বাদ দিয়ে, যাতে আমার কৃতিত্ব না আসে, সেটাকে আমি স্টপ করে বাস্তবে চালু করে দেবো। আর এইরকম বিভিন্ন আমার এলাকার মধ্যে 16খানা 130 কোটির রাস্তা আমি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এনেছি। সংস্কারের জন্য 45 কোটি 19 লক্ষ টাকা জলশক্তি মন্ত্রকে বিশ্বেশ্বর টুডুর মাধ্যমে এনে দেওয়া হয়েছে কেএমডি কে, ফিরহাদ হাকিমের দপ্তরে। এখনো কাজ হয়নি, হয়তো আমার কৃতিত্ব বেড়ে যাবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য একটা নবদ্বীপে একটা হসপিটাল 20 কোটির ব্যয়ে নীল সাদা রং করেছে, উদ্বোধন করেননি, কমপ্লিট হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এবারের লোকসভা নির্বাচন আপনি জিতবেন, এবং যদি আপনি জেতেন তাহলে আপনাকে কেন্দ্রের তরফ থেকে মন্ত্রী করা হতে পারে, এমনটাও শোনা যায় বা শোনা যাচ্ছে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? অবশ্যই তার আগে ভোটের লড়াই রয়েছে, একটা কঠিন লড়াই নির্বাচন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর ভোটে নির্বাচিত হওয়ার পর আপনাকে নাকি কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে, এমন জোরালো সম্ভাবনা রয়েছে। এটাকে কীভাবে দেখছেন? দেখুন, এটা নিয়ে আমি ভাবি না। মোদিজি একটা কথা বলেছেন যে উনি কোনোদিন ভাবেননি মুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হবেন বলে তিনি গুজরাটের উন্নয়ন করেননি, গুজরাটের দায়িত্ব কর্তব্য তিনি সামলেছেন। তাই দল তাকে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ করে প্রধানমন্ত্রী বানিয়েছে। তাই বিজেপিতে আমি মনে করি হতে চাইলে হওয়া যায় না। আপনারা কি বলছেন, কোথা থেকে সাংবাদিকদের কথা, আমি তো ওতে উৎসাহিত হই না। আমি কাজ করতে বিশ্বাসী, আমাকে যদি কোনো কাজ দেয় সেই কাজটা আমার সামর্থ্যের এক্সট্রিম পয়েন্টে নিয়ে আমি কাজটা করব। এই বিষয়টাকে যেভাবে আপনি ব্যক্ত করলেন যে আগামী দিন কি হতে চলেছে, বা কোনো পদের জন্য আপনি সে অর্থে লড়াই করেন না, বা আপনি লালায়িতও নন, এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ জগন্নাথবাবু আপনাকে। ক্যামেরায় জ্যাকির সঙ্গে বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, রানাঘাট।